ক্লাস ব্রেকের ফাঁকে ফাঁকে আমরা গঙ্গার ধারে এসে বসি। আমরা চার মূর্তি, মানে আমি তানিয়া, দীপ, রনি আর অভি। রনি আর অভি হলো বেস্ট অফ বাডিজ। ওদের যত ঝগড়া ততই ভাব। না বলছি এই তুই একটা বাংলা গান চালা তো। বলছি কখন থেকে। এই হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত চালা না রে। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত বলছি। আউচ। আমরা চালাই গাড়ি, ব্যালেন্স না থাকলে ভাই আমরাই মিস কল মারি। লাজ লজ্জা ছেড়ে ভাই মেয়েদের পটাই রে। তোরা কিম্ভূত, তোরা অদ্ভুত। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। এবার ওপার নিত্যযাত্রীর আসা যাওয়া, আর তারই মধ্যে জমে ওঠে আমাদের চারজনের ফাটাফাটি আড্ডা। আমরা মানে এই জেনারেশন, ইন্টারনেট, আইপড, সেলফোনের বাইরে কিছু ভাবতেই পারি না। সাহিত্যের সাথে পরিচয় সবটাই হলো সিলেবাসের ধাক্কায় শেখা। তার বাইরে নো সাহিত্য, নো সিরিয়াস আলোচনা। কাল তুই আমাকে এই গানটার কথাই বলছিলি না? না ওটা অন্য গান। আরে না, ভালো করে দেখ, তুই এই গানটার কথাই বলছিলি। এই আচ্ছা শোন না, জিদ্দা একটা নতুন ডকুমেন্টারির উপর ছক করছে। আচ্ছা তাই জিদ্দাকে দেখতে পাচ্ছি না। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে আমাদের গ্রেট লেজেন্ডারি পোয়েট কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর? এসব আমার মাথার উপর দিয়ে যায়। ওই কি একটা গান লিখেছিল না একবার, কি ওই বন্দে মাতরম না? উফ ইডিয়েট, জাস্ট শাট আপ ওকে। এটা বঙ্কিমচন্দ্রের লেখা। ইটস অলরাইট অলরাইট। টু মাচ। আচ্ছা ঠিক আছে ওরা জানে না, জিদ্দা বলে সেটা আগে দেখা উচিত। চল জিদ্দাকে দেখি। চলো না জিদ্দাকে দেখে আসি। এই তোরাও আয় না প্লিজ। আচ্ছা ওঠো না, এসো না প্লিজ। মারবো শালা। জিদ্দা কি করছো? কি চলছে? শান্তিনিকেতন যাবার তোড়জোড় চলছে। দাদা শান্তিনিকেতন? দাদা আমরাও যাব। হ্যাঁ জিদ্দা আমরাও যাব। নো ওয়ে। প্লিজ প্লিজ প্লিজ। আমি না ওই কি জানি দেব, মানে গুরুদেব, ওই ওনার সম্বন্ধে কিছু জানি না। প্লিজ একবার নিয়ে চলো না। আই ওয়ান্ট টু লার্ন সামথিং। এই সরি জিদ্দা, আমরা না হয় তোমার ক্যামেরাটা ধরে দেবো। আর আমি বুমটা জিদ্দা। আমি ব্যাগ। দাদা আমি পেন আর খাতা। হ্যাঁ প্লিজ আমাদের নিয়ে চলো না। ওকে, কিন্তু খরচা হিজি জুজু। হ্যাঁ চলবে একদম ঠিকই আছে। দৌড়বে একদম। চলবে একদম। ওকে ডান। জিদ্দা রাজি হয়ে গেলেন আমাদের সঙ্গে নিয়ে যেতে। রবি ঠাকুরে যত না আমাদের আগ্রহ, তার চেয়ে অনেক বেশি আগ্রহ একসাথে বেড়াতে যাওয়ার। একটা টান উত্তেজনা, পাখা মেলে আকাশে ওড়ার অনুভূতি, মুক্তির আস্বাদ, একটা উন্মাদনা। জিদ্দা একদিন আগেই পৌঁছে গেছেন বোলপুরে। হোটেল বুকিং আর পারমিশনের কাগজ সব রেডি। আমরা চলেছি চার বন্ধু, দীপ, রনি, অভি আর আমি। সঙ্গে আমার ছোট বোন ইন্দ্রাণী, সারথি আমার ছোটকার এই গাড়িটা অনেক কষ্টে ম্যানেজ করেছি। রনিদের টেনশন, ছোটকা থাকায় ওদের আনন্দ মাটি না হয়। কিন্তু আমি ওদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যে ছোটকাকে নিয়ে কোনো চাপ নেই, একদম বিন্দাস লোক আমার এই ছোটকাটি। ছোটকার ঐতিহাসিক জিপটা যেন উড়ে চলেছে সুন্দর চওড়া রাস্তা ধরে। মনে হচ্ছে এই মস্ত হাইওয়েটার যেন আমরাই মালিক।
ভাঙি আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা করি ভুল অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল আমরা করি ভুল আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত। আমাদের হোটেল বুকিং এমব্লিকে। এই তাড়াতাড়ি, ইজ দিস দ্য হোটেল? কিন্তু হোটেলে ঢোকার মুখেই জিদ্দার সাথে দেখা। আরে ওইটা জিদ্দা। তোরা এসে গেছিস? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আচ্ছা শোন, একটা কাজ করি, লাগেজগুলো ভেতরে রাখার ব্যবস্থা করি। এই লাগেজগুলো ভেতরে নিয়ে যাও, আমি রবীন্দ্র ভবনে যাচ্ছি দেখি করবার জন্য। দীপ, তুই এক কাজ কর, ওই ক্যামেরাটা এসে গেছে বুঝলি, স্টেশনে গিয়ে ওটাকে তুলে নিয়ে আয়। ওকে ঠিক আছে, আমি উপরে যাচ্ছি, তোরা যা, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ক্যামেরা আনতে যাচ্ছি। শান্তিনিকেতনে আমাদের এই প্রথম আসা। আমার মনে হয় কি এমন জায়গা এই শান্তিনিকেতন যে জিদ্দা অমন বড়াই করে সারাক্ষণ। নাথিং স্পেশাল অ্যাবাউট দিস প্লেস। জিদ্দা নিজের মতো করেই আমাদের গাইড করে চলেছেন, আর আমরাও মাথা নাড়ছি। মগজে কতটা ঢুকছে বলা মুশকিল। হ্যালো স্যার, হ্যাঁ মেড মিস্টার অরিজিৎ মৈত্র। নমস্কার। উনি এই শান্তিনিকেতনে আমার সমস্ত কাজকর্মের একটা ব্যবস্থা করে দিয়েছেন। আর আপনি দীপকে তো চেনেন? হ্যাঁ, দীপকে চিনি। ওই দীপ গেছে স্টেশনে, ওই একটু ক্যামেরাটা এসছে রিসিভ করবার জন্য। আর এরা সবাই হচ্ছে দীপের বন্ধু বান্ধব, মানে সঙ্গপাঙ্গ। এই প্রত্যেকে নিজেদের ইন্ট্রোডাকশন দাও, আমি দিতে পারবো না? হ্যাঁ, নমস্কার, আমি অভিনন্দন। আচ্ছা, দীপের সাথেই ওর কলেজে পড়ি। আচ্ছা আচ্ছা। আমি রণবীর রায়। আমি এই জিদ্দার কিন্তু হেভি ভক্ত। আমি তানিয়া, ওদেরই ক্লাসমেট। ওকে ওকে। Hello, I'm Indrani. I'm from Hello. States and Tagore is my subject of interest. মোস্ট ওয়েলকাম। Thank you so much. এনারাই? হ্যাঁ। ও জানতাম না তো। আচ্ছা জিদ্দা, একটা কথা বলো তো, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ ইউর ডকুমেন্টারি? এখন আমি নিজেই জানি না রে, বাট সামথিং আনইউজুয়াল, সামথিং আনকমন। আনইউজুয়াল মানে ওই তোমার কবিতা, গান, পেইন্টিং এমন কিছু? এরকমই কিছু একটা হবে। চল ও পাশটা দেখি। চল। কি রে, কি হলো? এই আমরা কি এখানে এসব ভাটের কাজ করতে এসেছি বলতো? কেন, কি হয়েছেটা কি? ধুর, চল তো কি দারু খাই আমরা। হ্যাঁ, এইসব এই দীপ আর এই দীপের দাদা আতলামো আমার একদম পছন্দ হচ্ছে না। কি করছে বলতো মালগুলো? ঠিক বলেছিস। এই শোন না, তানিয়াকে না পাঠিয়ে দে দীপ আর দীপের দাদার সাথে, আর ওর বোনটা ওকে ডেকে নে। ও, ওর বোনের জন্য তোমার এখানে এখন ব্যথা জেগেছে? না না, আরে সেটা বলো। আরে ও একা একা বোর হচ্ছে তাই বললাম। ও বুঝেছি। আরে একটা সিগারেট দে, একটা সিগারেট দে, সিগারেটটা খাই। আছে, সিগারেটটা না নেওয়ার কি আছে? দে না। নেই, তুই নে। এই দিচ্ছি। দাদা এখানে সিগারেট খাবেন না প্লিজ। মানে রবীন্দ্রনাথ কি সিগারেটও খেতেন না? যা বলছি তাই শুনুন, বেশি বাড়াবাড়ি করবেন না। এই কেন শুনবো বলুন তো? এটা কি আপনার বাবার সম্পত্তি নাকি এই জায়গাটা? সে কি এই সামান্য কথায় আপনি বাবা তুলে ফেললেন? বেশ করেছি, বাবা তুলেছি, 100 বার তুলবো। আপনার কি করার আছে? বেশি বাড়াবাড়ি করলে না ঘাড় ধরে এখান থেকে বের করে দেবো। তাই? কেন আপনি জানেন না এখানে ধূমপান করা নিষেধ? আমি খাবো, এখানে কোনো অথরিটি আমি মানি না, ঠিক আছে? ঠিক আছে, আমি অথরিটিকে আপনাদের নামে অভিযোগ করব। আরে যান না, এখনই যান। হ্যাঁ আমি যাচ্ছি। আপনি শিক্ষিত মানুষ হয়ে জানেন না যে এখানে সিগারেট খাওয়া নিষেধ? ঠিক আছে, কি হয়েছে? আরে আমি ওনাকে নিষেধ করেছি উত্তরায়ণের ভেতর দয়া করে সিগারেট খাবেন না। উনি বললেন কিনা এটা কি আপনার বাপের সম্পত্তি? এ আবার কি ধরনের ব্যাপার? ছি 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 রনো,
তুমি না ভদ্রঘরের ছেলে? রবীন্দ্রনাথ একজন বিশ্ববরেণ্য কবি, তার সম্বন্ধে কতটুকু জানো তুমি? আর যদি জানার ইচ্ছে না থাকে, হাজার একটা ট্রেন আছে, ট্রেন ধরো, যাও বাড়ি যাও। এই সম্পত্তিটা যেমন উনার বাবার নয়, তোমার বাবারও নয়। সম্পত্তিটা মানুষের, অমানুষদের জন্য নয়। চলুন আমরা কাজ করি। আসুন। এই কুল কুল। অরিজিৎ বাবু, আপনি একটু বুঝিয়ে দিন। এটা হচ্ছে উদয়ন বাড়ি, এখানেই রবীন্দ্রনাথ থাকতেন। আচ্ছা, এই বাড়িটা হচ্ছে মেইন যে উত্তরায়ণ কমপ্লেক্সের বাড়ি। উদয়নে মোটামুটি রবীন্দ্রনাথ তার শেষ দিকে থাকতেন এবং মূলত এখানেই থাকতেন। আর অন্যান্য যেসব বাড়িগুলো আছে 4-5টা, যেমন কোণার্ক, পুনশ্চ, শ্যামলী, সব বাড়িগুলোতেই থাকতেন, কিন্তু মূলত তিনি জিদ্দার তড়িৎ গতিতে এগিয়ে চলেছে, আর তার সাথে তালে তাল মিলিয়েছি একমাত্র আমি। বাকিরা কিন্তু পিছনে আড্ডায় মশগুল। এই উদয়ন বাড়িতে দেখা করতেন। এই জেনারেশনের মানে এক পাগলের দল। আসুন, এদিকে আসুন। এইটা হচ্ছে এই গাড়িটা। দেখুন, হামবার্গ কোম্পানির এই গাড়িটা কবিগুরু ব্যবহার করতেন। এইরকম দুটো গাড়ি ছিল ওনার। একটা আছে এখানে শান্তিনিকেতনে, আর একটা আছে জোড়াসাঁকোয়। গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল জানেন তো, হামবার্গ কোম্পানির লোক এসে গাড়িটা ঠিক করে দিয়ে যায়। শান্তিনিকেতনের মস্ত বড় উদয়ন কমপ্লেক্স, আর তার আশেপাশের সব স্থাপত্য দেখে একটা অন্যরকম ফিলিং হচ্ছে, এটা ঠিক। কিন্তু রবি ঠাকুর বোধহয় এখনো এই জেনারেশনের ছেলেমেয়েগুলোকে পুরোপুরি প্রভাবিত করতে পারেননি। চলুন, ওই সামনে দেখা যাচ্ছে শ্যামলী। বাঁ দিকে চলুন, ওখানে গুরুদেবের একটা ছাপার যন্ত্র আছে। এই প্রেস মেশিনটা ছিল শান্তিনিকেতনের ছাপাখানায়। এদিকে এটা হচ্ছে প্রেস। বিশ্বভারতীর সেই সময়কার সব নথিপত্র এই মেশিনটা ছাপা হতো। এখন এই মেশিনটিকে এই কোণারক বাড়ির আর্কাইভে রাখা হয়েছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রিন্টিং মেশিন। এটাতে উনি প্রিন্ট মানে বই, তখনকার নথিপত্র ছাপা হতো। এইটা হচ্ছে সেইটা। হ্যাঁ, এটা হচ্ছে শ্যামলী বাড়ি। ও বাবা, এখানে তো মেইনটেনেন্সের কাজ চলছে। এই বাড়িটার নাম শ্যামলী। এর পুরোটাই মাটির তৈরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাড়িটা হচ্ছে, এদিকে আয়, এই বাড়িটা হচ্ছে পুরোটা মাটির তৈরি। এখানে মহাত্মা গান্ধী এসেছিলেন রবীন্দ্রনাথকে মিট করার জন্য, বুঝলি? আর এই বাড়িটার নাম শ্যামলী। শ্যামলী, হ্যাঁ। আর বাড়িটা পুরো মাটির এবং সুরেনকর যিনি ছিলেন ভাস্কর, তার টোটাল ডিজাইনিং এবং কনস্ট্রাকশন। এখানে সব বাড়িই তাই মূলত। আর এদিকটা হচ্ছে একটাই হচ্ছে পুনশ্চ আর উদিচি। এখানে আরো দুটো বাড়ি, পুনশ্চ আর উদিচি। রবীন্দ্র ভবনে এসেও বিশ্ববরেণ্য কবির কাছে আমরা এখনো যেন অধরাই থেকে গেছি। এই মুহূর্তে রনি আর রবি নিশ্চয়ই ভাবছে টেগর ইজ নট আর কাপ অফ টি। নুড়ি বেছানো লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি উত্তরায়ণের পথে। এই 5টা বাড়ি আর পুরো বাগান টোটালটা নিয়ে হচ্ছে উত্তরায়ণ কমপ্লেক্স, কিন্তু অনেকে এটাকে ভুল করে বলেন যে উত্তরায়ণ বাড়ি। অরিজিৎ বাবু গভীর আগ্রহে বুঝিয়ে চলেছেন কোণারক, শ্যামলী, উদিচির বর্ণনা। উনি কেমন করে জানবেন এই জেনারেশন এই সমস্ত বিষয়ে কতটা উদাসীন, কতটা অদ্ভুত। রনি আর অভি তো ইন্দ্রাণীর সাথে ফ্লার্ট করতেই ব্যস্ত। ওদের কাছে এই জায়গাটা একটা পিকনিক স্পট ছাড়া আর কিছুই নয়। জিদ্দা সবই বুঝতে পারছেন, কিন্তু মুখে কিছুই প্রকাশ করছেন না। এটা হচ্ছে বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেজের সাঁওতাল পরিবার। ক্যামেরা আনতে গিয়ে আমার শান্তিনিকেতনটাই দেখা হলো না। জানি তুই খুব মিস করলি। এনিওয়ে
বেটার লাক বেঁচে নেক্সট টাইম। গেছিস শালা। চল চল চা খাই। বস। জিদ্দা তাহলে কি এখন হোটেলে ফেরা? হ্যাঁ, মিউজিয়ামটা কালকেই দেখাবো। ওকে ওকে। মাসি, সবাইকে চা বিস্কুট দিন। জানো জিদ্দা, আমি প্রথমবার শান্তিনিকেতন এলাম। আমিও। আর তোমার? আমিও। তাই? Yeah. মনুষ্য জন্ম বৃথা তব তরুণগণ। এর আগে আমি 39 বার এসেছি, আর এটা হচ্ছে আমার 40তম যাত্রা। তুমি তো তাহলে রীতিমতো টাগোরকে নিয়ে রিসার্চ করেছো। থ্যাংক ইউ। হোয়াট ইজ সে? বলতে পারিস? ঠিক বলেছিস ইন্দ্রাণী, দাদা ইজ আ গ্রেট টাগোর ফ্যান। এই তানিয়া, তোর কাজিন জিদ্দাকে তো তোল্লাই দিচ্ছে কেন রে? এই আসবে। এই কি বলছিস রে তোরা? নাথিং, ক্যারি অন। বল না বল না বল না বল না রনি, ইন্দ্রাণীকে নিয়ে কি বলছিলি? না রে, কিছু না। স্ট্রেঞ্জ। নাও কাম অন, 4 ইচ। 4 ইচ? আমারটাও কিন্তু দিয়ে দিবি। আরে দাদা, এটা কেমন হলো? বাহ, তোদের যে আমি শান্তিনিকেতন ঘোরালাম, আমারটা দিয়ে দিবি না? ও আচ্ছা, হ্যাঁ চলবে চলবে। কি চলবে শালা? দেখ কেমন ভালো সাজছে। এখন যা, এরপর লাঞ্চ। সব সত্যি কি হচ্ছে কি? দাদা, টাকাটা কে দেবে বলে দিন। উনি তো সবার টাকাটাই দিয়ে দিয়েছেন। দেখেছিস, এবার হয়েছে। চল এবার, ইডিয়েট। শিট, কি কথা ছিলি? চল চল। পরন্ত বিকেলে আমরা সবাই হোটেলে ফিরলাম। তানিয়া দি, লেটস গো টু দ্য রুম। আরে দাঁড়া না এখানে, আমার এখানে দাঁড়াতে ইচ্ছে করছে। তোর বন্ধুদের মধ্যে আমার আসাটা উচিত হয়নি তানিয়া দি। আরে ছাড় তো, রনিটা এমনি ওরকম একটা পাগল ছেলে। আর তুই জানিস, ক্লাসের সব সময় সবার সাথে ওর ঝামেলা লাগে। তাই নাকি? বাট অ্যাজ এ হিউম্যান হি ইজ ভেরি নাইস, ইউ নো। চকলেট খাবি? চকলেট কে দিল? দীপ দিয়েছে। আচ্ছা, দে না দে না দে না প্লিজ, একটা দে। ঠিক আছে। ইটস গুড। সরি দীপ। রনি, তুই আর আমাদের সঙ্গে কখনো কোথাও আসবি না বলে দিচ্ছি। এই ঠিক বলেছিস। এই, তোর কি মাথায় ভীমরতি জেগেছিল? তুই না একটা কথা বলবি না, একটাও কথা বলবি না। দেখ, ওই মেম সাহেবকে দেখে তুই কি করছিলি শালা? কি পুরো হ্যাংলামি একদম। তোদের বেলায় কিছু না, আমার বেলায় সবকিছু। মেম সাহেব না ছাই, ও তো পাতি এনআরআই। আর তুই বা কি করছিলিস? ওকে তো সবসময় ঝাড়ি মেরে যাচ্ছিলিস। ঠিক বলেছিস, ঠিক বলেছে একেবারে। বল, আরেকটু কিছু বল। তোরা সবাই মিলে আমার পেছনে। রনি, তোর একটা কোনো বেসিক সেন্স নেই কোথায় কি বলতে হয়? হ্যাঁ, এই দীপ, আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না? এখন আমরা আর কোথাও বেরোবো না। আমি খুব বাজে ছেলে, ঠিক আছে? যা, এবার তোরা নিজের ঘরে যা। আর শোন, তোর এই এনআরআই বোনকে না আমার থেকে একটু সামনে রাখিস। হোয়াট? শাট আপ রনি, তুই বড্ড বাজে বকছিস। এই এই, তোরা এখন যা। আমি বুঝতে পারি না তোদের কি হয়। চল তো এনু। এই, শিট, কি বাজে ব্যাপার হলো বলতো। সত্যি রনিটা না এক নম্বরের একটা ইডিয়েট। এই, আমরা দোকানে যাচ্ছি তো না? এই মেয়েরা যাচ্ছে না? না না, আমরা সিগারেটটা কিনে নিয়ে চলে আসবো, কেননা আবার জিদ্দা যে কোনো সময় ডাকতে পারে। রনি, তুই যাবি? না। যাস না, গাধা একটা। তোর বাবা গাধা। এই, কি বললি তুই? এই তো তোর বাবার কি? সেটা বল। এই যা, এই মোমটা পড়ে গেল, তুলে দিবি? মোম? আবার মোম দিয়ে কি হবে? আরে লোডশেডিং হয়ে গেলে না, তার জন্য। স্টুপিড একটা। হ্যাঁ, এখানে জেনারেটর আছে। নিজের কাজ নিজে কর না, অন্য লোককে বলিস কেন? এই চল না, ওরা কি করছে আমরা দেখতে যাই। আচ্ছা চল যাই।
চল। হে গাইস, হাই। কি বোরিং রে। Hi. It's really boring. Like, তোরা একটু ধৈর্যটা রাখ, জিদ্দা এক্ষুনি চলে আসবে, তারপর কালকে প্ল্যানিংটা করে নেব। ওকে? তানিয়া, হ্যাঁ একটু মোমটা দিবি আমায়? নিচে ওঠা। যা তো ওরে, এই মোমটা নিয়ে তুই করবিটা কি বলতো? ওর বাবা না ওকে মোম, তারপর তোর চকলেট, ওই ফিডিং বোতল। সত্যি তোরা সব পাগলের মতো সব সময় ঝগড়া করিস না? আচ্ছা শোন, মোম যখন আছে, কেন আমরা প্ল্যানচেট করি? প্ল্যানচেট? হোয়াট আ গ্রেট আইডিয়া। ভালো তো। চল 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 Very good. প্ল্যানচেট করি। প্ল্যানচেটটাই করব। লেটস গো। আচ্ছা, মিডিয়ামটা কে হবে? রনি। তোর বাবা। তুই নিজে হ না শালা, আমি কেন? এই একদম ঝগড়া নয়। আরে বাবা, কাউকে মিডিয়াম হতে হবে না। তবে জাস্ট একটা কাগজ চাই আর একটা পেন, বাস। দাঁড়া আমার কাছে আছে, দাঁড়া। ইয়া। দে দে, আমি 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 ব্যাপারটা তোদের বোঝাচ্ছি। পেন নে। প্রথমে আমাদের পাঁচজনকে আলতো করে পেনটা ধরতে হবে। ওকে। তারপর একদম যে আসবে তার নামটা লিখতে হবে। মানে ইটস লাইক কোনো আত্মা বা স্পিরিট যেই আসুক না কেন, ঠিক আছে, তার নামটা এখানে লেখা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি এমন একটা ভাব দেখালাম যেন প্ল্যানচেট সম্পর্কে একেবারে ডক্টরেট করে ফেলেছি। আসলে টাইম পাস হিসেবে প্ল্যানচেট একটা ভাড়াভাড়ি খেলা। এই খেলাতেই মেতে উঠলাম আমরা পাঁচজন। এই খাতাটা এখানে রাখলাম। হ্যাঁ, পেনটা ধর। দাঁড়া মোমটা জ্বালিয়ে নি। দাঁড়া। বুঝলি? বাই দ্য ওয়ে, আমরা কাকে ডাকবো বলতো? রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়েস। রাইট। রবি ঠাকুরের Yeah, জায়গায় excellent. রবীন্দ্রনাথ চল, start ঠাকুর। কর। চল লেট আস স্টার্ট। হোল্ড দ্য পেন। এরম ভাবে ধরতে হবে? হ্যাঁ, এরকম ভাবে ধর। সবাই চোখ বন্ধ কর। ইয়া। একদম। ওকে, ঠিক ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর আসুন। রবীন্দ্রনাথ ঠাকুর আসুন। রবীন্দ্রনাথ ঠাকুর আসুন। কি ব্যাপার? জিদ্দা, কি হলো, তোরা কি করছিস? আরে কিছু না, প্ল্যানচেট। এই কি হচ্ছে? চেয়ারটা দে। দে। বসো জিদ্দা। জিদ্দা, আমরা না রবীন্দ্রনাথের প্ল্যানচেট করছিলাম, আর তুমি আসলে আমরা ভাবলাম রবীন্দ্রনাথ এসছে। রবীন্দ্রনাথ না ছাই কেউ আসেনি। প্ল্যানচেট করতে জানতে হয় রবীন্দ্রনাথ মাত্র 12 বছর বয়সে মাইকেল মধুসূদনকে এনেছিলেন। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ কি ভূত চর্চা করতেন? অবশ্যই। Wow, a new subject. আর জিদ্দা, এই সাবজেক্টটা নিয়ে আগে কখনো কেউ ভাবেনি না? আরে দাঁড়া, এই সাবজেক্টটা নিয়ে অমিতাভ চৌধুরীর একটা বইও লেখা আছে, বইটা আমি পড়েছিও। So, why not this subject? হ্যাঁ। ঠিক বলেছিস। আর অমিতাভ বোধ এখন এখানেই আছেন। চল কালকে গিয়ে দেখা করবো। Wow, চলো। শোনো না, এখন আমরা কি করব? হ্যাঁ, কি করব? হ্যাঁ, আমি আর শুধু এখন বেরোচ্ছি। কোথায়? সাঁওতাল গ্রামে যাবো। আমাদের নিয়ে না শালা। সর না। তোরাও যেতে পারিস শালা। সাঁওতাল মানে tribe? Yes, slim, dark and beautiful. And sexy? পক করে বেরিয়ে গেল। It's all right. না কি যেন বলছিলাম? সাঁওতাল মেয়ে। রবীন্দ্রনাথ ওদের কি নাম দিয়েছিল জানিস? কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে ওই কালো মেয়ে, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল
ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো দেখেছি তা কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে চাচ্ছে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে তপ্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারে মেঘের গুরু গুরু কালো তাতে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি এই যে কোথায়? আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে আসছি। হ্যাঁ নিয়ে এসো মালটা কোথায়? বসো বসো, আনছি আনছি আনছি। থ্যাংক ইউ, বুঝলে? দাও। যৌবনের রঙে দোল তোকে ছাড়া মনটা আমার আছার পিছার করে ও দশর গ
কি খেতে? তোরে লেগে যাব আমি ভাদু লাচের মেলা ও মরদ গো। ও চাঁদনির তেল লাচের রং মহুয়া মাতাল নেশায় টং। চাঁদনির তেল লাচের রং মহুয়া মাতাল নেশায় টং। যৌবনটা কেনে ওইটা না? Are you sure? ওই যে মালটা। কি করছে ও? আয় আয়। এই দে দে একটু আমাকে। কি হলো? হেই, তোরা কি খাচ্ছিস এসব? এই এসব মেরা খায় না, এসব মেরা খায় না, যা এখান থেকে। হেই, অফ কোর্স খায়। কি হলো? তুই মদ খাস? হ্যাঁ, মানে এতে না খাওয়ার কি আছে? টম কলিন্স, ব্লাডি মেরি, টাকিলা। টাকিলা? টাকিলা? এটা তোমার টাকিলা নয়, এটা বাবা কিলা। বাবা কিলা না? হ্যাঁ, বাবা কিলা। বাবাটা তোর মুদ্রা দোষ। এই হেই, আমাকে দে, আমাকে দে। আরেকটা দে না প্লিজ। ঢালছি আমি আর খাবে তুমি? প্লিজ। এই যে শোনো। হ্যাঁ কে? এই আমার এই দুই বন্ধু এসছে, একটা গ্লাস নিয়ে এসো তো। হ্যাঁ আসছি আসছি আসছি। হেই, আমাকে একটা বানিয়ে দে না। মরদ গো তু কেনে আসিলি না, বাঁশুরি বাজালি না। তু কেনে আসিলি না, বাঁশুরি বাজালি না। যৌবনা কেনে আমার আছাড় পিছাড় করে ও মরদ গো। আমি দুলার মিয়া গাতি দিলা জুড়ে মনে জিরি তালারে রসুলাম জুড়ানা। আমার লেগে পরিহিলি তু হলুদ রঙা শাড়ি। আমার লেগে আসিলি তু আমার মনের বাড়ি। মোর লেগে খুপাই দিলি সবুজ ঘাসের ফুল দোসরল। মন পুরা মোর পাশুরি বল যৌবনের রঙ্গে দোল। তোকে ছাড়া মনটা আমার আছাড় পিছাড় করে ও দোসরগ। তোকে ছাড়া মনটা আমার আছাড় পিছাড় করে। একটু তো একটু পড়ছে না তো? পড়েছে। তোর ফেলে দিবি ওটা। দেখ ধর ধর। এই এই বেশি খাস না। রনি রনি ওকে তো খেতে দিচ্ছিস কেন এরকম? এই বেশ করে চোখে দিয়েছি আমি। তোর কি রে? ও খাবে? এই তোর বাবার কি রে? আমার বাবার কি? All fathers go to hell. এটা পড়ে যাচ্ছে। আমি জানি তোর একটু নেশা হয়ে গেছে, বেশি খাস না। নেশা হয়েছে হয়েছে, নেশা হয়েছে কি বল হয়েছে? ঠিক আছে, এত দাদুর কি? হ্যাঁ তোর দাদুর কি রে? হ্যাঁ দাদুর কি? দাদু আমাকে দে না। ও আমার দাদুর কি না? আমার দাদুর কি? যা
দাদুকে প্ল্যানচেট করে আনবো। দাদু ও দাদু 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 ও দাদু কোথায় তুমি? দাদু ডাকছিলিস কেন? যৌবনটা কেনে আমার আছার বিচার করে ও দোসর গো। আমি দুলাল মিয়া গাতিরে লাজুমে মনে জিরি তারারে রংসুলং সাঁওতাল নাচ শেষ হতেই আমরা খেয়াল করি যে রনি, অভি আর ইনু আমাদের সঙ্গে কিন্তু নেই। বেশ চিন্তিত হই, খুঁজতে বেরোই ওদেরকে। কে ছিল? ভাই কি হচ্ছে কি এসব? কি হচ্ছে কি? দাদু এসেছিল। কার দাদু? দাদু? ও বাবা, কি সব বলছিস দাদা? আই থিঙ্ক দে অল আর আউট। সব কটাকে তোল এখান থেকে, ডাউন। সব কটাকে তোল। এই ওঠ তো। আয় আয় চল চল চল, এটাকে তোল। চল দাদু কোথায়? আয় আয় দাদু কোথায়? চল চল আয়। দাদু দাদু আমার জুতো। আয় আয় রে বাবা। এত খেয়েছিস হাঁটতে পারছিস না। মর্নিং এভরিবডি। মর্নিং মর্নিং মর্নিং। সরি জিদ্দা, আমি সত্যি খুব বাজে ছেলে। কেন? আমরা খুব বাজে ছেলে। উই আর এক্সট্রিমলি সরি জিদ্দা। ওরে বাবা রে, ওরে নবীন, ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তোরা বাঁচা। দেখ তোর হচ্ছে সবুজ, আর তাই জন্য তোদের সঙ্গে মিশে আমি নিজেকে ইয়াং ফিল করছি, বুঝলি? এই দেখো, এই কি হলো? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে আমার একটা কথা শোন, আমাকে নয়, প্রণাম কর সেই ব্যক্তিকে যিনি আমাদের সংস্কৃতিকে পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, যাকে মহাত্মা গান্ধী কবিগুরু উপাধি দিয়েছেন, বুঝেছো? অ্যাবসলিউট। এবার চলো, উই আর অলরেডি লেট। কাম অন, গেট আপ, চলো 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 চলুন প্লিজ, আফটার ইউ। এটা একটু ধরবি? থ্যাংক ইউ। একটু সব। নমস্কার অমিতাভ বাবু, আসতে পারি? হ্যাঁ, ক্যামেরাটা। কি ব্যাপার, এত আলো যন্ত্রপাতি, লোকজন বাড়িতে, কি জন্য এসছো তোমরা? এটা আমাদের খ্যাপামো একটা ভাবতে পারে। বাহ, আমরা সব ভাই বোনেরা তাই জন্য বেরিয়ে পড়ছি। আমরা আসলে আপনার জ্ঞানের ভান্ডার থেকে একটু জ্ঞান চাই, আর কিচ্ছু না। জ্ঞান কি আছে যে ভান্ডার দেবো? জ্ঞান তো আপনারই আছে। বলো। আমরা এসছি অ্যাকচুয়ালি, আপনি বহুদিন আগে একটা প্রবন্ধ লিখেছিলেন না, রবীন্দ্রনাথের পরলোক চর্চা, আমরা তার উপর একটা তথ্যচিত্র বানাচ্ছি। তো আপনি আমাদের একটু হেল্প করুন। নিশ্চয়ই। তাহলে আমরা শুরু করি। শুরু করো। ক্যামেরা রেডি। বুম 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 রেডি। আমি হ্যাঁ ফোকাস চেক করছি, এক সেকেন্ড। এটা ঠিক আছে। রেডি। হ্যাঁ রেডি রেডি। রোল ক্যামেরা রোলিং। আচ্ছা, রবি ঠাকুর যে প্ল্যানচেট করতেন, শোনো, একবার তো আপত্তি, আমার তো ক্ল্যাপটে দেওয়া হয়নি। কেন দিলে না? দিলে না কেন? চল তাই এবার তাড়াতাড়ি নেই। ঠিক আছে, রোল ক্যামেরা। ইয়েপ, রোলিং। চেক অন। আচ্ছা, ওই রবীন্দ্রনাথ যে প্ল্যানচেট করতেন, শোনো, আমার আপত্তি আছে। রবীন্দ্রনাথ প্ল্যানচেট কখনো করতেন না। রবীন্দ্রনাথ যেটা করতে সেটা মিডিয়াম। মিডিয়াম কি জানো? মিডিয়াম হচ্ছে কয়েকজন লোক মিলে একজন লোকের আত্মার কথা ভাবতে আরম্ভ করে, আর একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা থাকেন, সেই আত্মাটা তার উপর ভর করে। স্বতন্ত্র যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর সেই আত্মাটা দিয়ে যায়।
রবীন্দ্রনাথ প্লেন চেট করতেন না, রবীন্দ্রনাথ বলতেন প্লেন চিট, ওটা হচ্ছে মিডিয়াম। আচ্ছা, উনি মিডিয়াম কাকে করতেন? উমা সেন বলে ভদ্রমহিলা ছিলেন, উনি ভালো মিডিয়াম ছিলেন, উনি সমস্ত কিছুর উত্তর দিতেন। ভিন্ন লোক থেকে নীরব নিরবয়ব আত্মারা আসেন একদা অন্তরঙ্গ প্রিয়জনের একাগ্র আহ্বানে। তাদের চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না, তবুও বোঝা যায় তিনি কে এলেন। তাদের কথার বাহন এই জগতেরই অন্য কেউ। সেই বাহনের হাত দিয়ে বেরোয় তাদের মনের ভাব, সুখ দুঃখ, হাসি আহ্লাদ। একজন যান আর একজন আসেন, এ যেন এক বিরাট নাট্যশালা, প্রবেশ আর প্রস্থান। কেউ নাম বলেন, কেউ বলেন না। রহস্যের জট কখনো খোলে, কখনো বাড়ে। অমিয় চক্রবর্তী বলেছেন এটা মহাপৌরুষেও ছেলে মানুষই, উনি বিশ্বাস করতেন না। আমি যখন হঠাৎ এই সময় বই লিখলে চেষ্টা করি 1971 কি 72 সালে, তখন যোগাযোগ করেছিলাম রানী মহানবমীশের সঙ্গে। ওর রচনাতেই প্রথমেই পরলোকের কথা জানতে পারি। তারপর উনি আমাকে বলেন যে আপনি অমিয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে চলেছে ঘন্টার পর ঘন্টা, সকাল এবং সন্ধে, দু দফায়। রবীন্দ্রনাথের প্রশ্নগুলো একটি খাতায় কখনো লিখে রেখেছেন অমিয়চন্দ্র চক্রবর্তী, কখনো মোহনলাল গঙ্গোপাধ্যায়। কিন্তু এমন দুর্ভাগ্য আমাদের, পরম্পরা রক্ষা করে সব প্রশ্ন এবং সব উত্তর লিপিবদ্ধ হয়নি। 1929 সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের মাত্র 4 দিনের সংলাপ সম্পূর্ণ লিপিবদ্ধ হয়েছে। বাকি সংলাপের কিছু নিরুদ্দেশ, কিছু অসংলগ্ন অবস্থায় আছে রবীন্দ্রনাথের চিঠিতে। রবীন্দ্রনাথ নিজেই রানী মহালানবিশকে লেখা এক চিঠিতে আফসোস করে বলেছেন, আমার দুঃখ এই কথাগুলো কেউ লিখে রাখেনি। অমিতাভ চৌধুরী বলেছেন, সব নেই, কিন্তু যা পেলাম তার তুলনাও নেই। 8খানা খাতা ভর্তি সেই অলৌকিক সংলাপ, একটিতে উত্তর, অন্যটিতে প্রশ্ন, মিলিয়ে সাজানোর পর বেরিয়ে পড়লেন নতুন এক রবীন্দ্রনাথ। বহু দুঃখ, বহু শোক তার ভিতরেই জমা ছিল। আর কাকে কাকে ডাকতেন? তার যত প্রিয়জন যাকে ভালোবাসতেন সবাইকে নিয়ে এসছেন তাদের আত্মাকে। নতুন বৌঠান কাদম্বরী দেবী। ঠাকুর বাড়িতে বালিকা বধূরূপে তিনি যখন এলেন, তার বয়স মাত্র 9। রবীন্দ্রনাথের 7। নিঃসঙ্গ বালকের তিনিই ছিলেন সঙ্গী, তার সাহিত্য জীবনের বিকাশে প্রাণ প্রতিষ্ঠাত্রী। সেই নতুন বৌঠান আত্মহত্যা করলেন 1884 সালে, মাত্র 25 বছর বয়সে। এই শোক রবীন্দ্রনাথ কোনো দিন ভুলতে পারেননি। জীবন সায়ান্নে এসেও বারবার স্মরণ করেছেন স্নেহময়ী, মমতাময়ী নতুন বৌঠানকে। এই পরমাত্মীয় মৃত্যুর পরেও বারবার ঘুরে ফিরে এসেছেন কবির জীবনে। কে? কুলহারা সমুদ্রে আমার তরি ভাসিয়েছিলুম, আজও দাঁড়িয়ে আছি সেই চেনা ঘাটে। তুমি নাম বলবে না? না। একটা কবিতা লিখে দেবে? আমার বিদ্যে কি অজানা? আমি তোমার কথা শান্তিনিকেতনে অনেকবার ভেবেছিলুম। আমার শরীর ভালো ছিল না, তখন তোমায় ভেবেছি। তুমি জানতে? জানি। আমি আসতে পারিনি, মনে মনে এসেছিলুম, কেমন করেই বা বোঝাবো। কোনো নাম নেই। ইনিও সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী। বাবাকে এনেছেন সত্যেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, সবাই এসছেন। বিশেষ করে তার বৌঠান, নতুন বৌঠান কাদম্বরী দেবী বারবার এসছেন। বৌঠান গেলেন, এলেন ছোট বউ কল্যাণী বধূরূপে 1882 সালে ঠাকুর বাড়িতে যার আবির্ভাব। মৃণালিনী দেবী ইহজগৎ থেকে বিদায় নিলেন 1902 সালে, মাত্র
29 বছর বয়সে, সাধারণ বাড়ির মেয়ে। কেউ কেউ বললেন বিশ্বকবির উপযুক্ত না, কিন্তু সেই গ্রামের মেয়েটিই পরে হলেন রবীন্দ্রনাথের গৃহলক্ষ্মী। জোড়াসাঁকোয় তিনি কর্ত্রী, সেলাইদহে সুখী সংসারী, শান্তিনিকেতনে আশ্রম জননী। নিজের গয়না বিক্রি করে স্বামীর সাধের শান্তিনিকেতনের খরচ জুগিয়েছিলেন সেই তিনি। মৃণালিনী দেবী হঠাৎ আক্রান্ত হলেন দুরারোগ্য ব্যাধিতে। স্বল্প আয়ু, এ জীবনে যে কয়টি দিন আনন্দের দিন তা ফুরিয়ে এলো। এ সংসারে একদিন নববধূ বেশে পাশে এসে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বিদায় নিলেন। রবীন্দ্রনাথের বয়স তখন 41। শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোয় এনে রাতের পর রাত, দিনের পর দিন সহধর্মিনীর সেবা করলেন রবীন্দ্রনাথ। নার্স রাখতে দিলেন না, কিন্তু সব শেষ। সন্তান আর স্বামীকে ফেলে শেষ নিঃশ্বাস ফেললেন। দৃঢ়চিত্র রবীন্দ্রনাথ শোকের আঘাত সামলে নিলেন, স্ত্রীর উদ্দেশ্যে রচনা করলেন অনবদ্য কবিতাগুচ্ছ স্মরণ। বললেন, তুমি মোর জীবনের মাঝে মিশায়েছ মৃত্যুর মাধুরী। একটা ঘটনা বলি, আপনাদের অবাক লাগবে। সুকুমার রায় রবীন্দ্রনাথের প্রিয়জনের ঘনিষ্ঠজনের একজন ছিলেন। সুকুমার রায়ের আত্মা এনেছেন, নানা রকম কথাবার্তা, দীর্ঘ আলোচনার পর হঠাৎ বললেন যে কবি, আপনার কাছে একটা অনুরোধ আছে। কি বলো? আপনি মানিককে শান্তিনিকেতন নিয়ে আসুন। মানিক মানে সত্যজিৎ রায়, ও যেন শান্তিনিকেতনে পড়াশোনা করে। নিশ্চয়ই বলবো। বহুদিন পর শুনি মেট্রিক পাশ করার পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। প্রশান্ত মহারানা মশাই তখন প্রিন্সিপাল ছিলেন। উনি বললেন যে শান্তিনিকেতনে যাও। উনি শান্তিনিকেতনে গিয়ে ভর্তি হন। এই বাবা প্লেনচেটে অনুরোধ করেছিলেন বলেই সত্যজিৎ রায় মশাই শান্তিনিকেতনে গিয়ে কলাভবনে ভর্তি হন। আর মিডিয়াম উমা, রবীন্দ্র জীবনের রহস্যময় অংশের এই রহস্যময়ী রমণী, যার হাতছানিতে চুম্বকের মতো নেমে আসতেন পরলোক জগতের বাসিন্দারা। আচ্ছন্নের মতোই যিনি কাটিয়েছেন দিনের পর দিন। সেই কৃষাসুন্দরী উমাদেবীর জীবনে হঠাৎ অঘটন এলো পরলোকের ডাক। এ যুগের সর্বশ্রেষ্ঠ কবির পারলৌকিক যোগাযোগের সেতু কনিষ্ঠা কবি উমা, যিনি নিজেই যোগ দিলেন পরলোকগতদের আসরে। সত্যি না মিথ্যে সে আমি জানি না। বিলেতে সলিভার লজ প্রমুখ বড় বড় বাঘা বাঘা বিজ্ঞানীরা পর্যন্ত বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ ছিলেন তাদের অনুবর্তী। কিন্তু যিনি লিপিকর ছিলেন মোহনলাল গঙ্গোপাধ্যায় এবং অমিয়চন্দ্র চক্রবর্তী, তারা কেউ বিশ্বাস করতেন না। তারা বলতেন মায়ের রচনা। এই মায়ের রচনা আমাকে উদ্বুদ্ধ করেছিল এইটা লেখার জন্য। 1972-73 সালে এটা পুজোর সংখ্যায় লিখেছিলাম এবং সমাদর পেয়েছিল। অমিতাভ চৌধুরী বললেন, 1973 সালের জুন মাসে আমি শান্তিনিকেতন গিয়েছিলাম খাতার খোঁজে। তখন গরমের ছুটি, রাস্তাঘাটে লোকজনও কম, গেস্ট হাউস একদম ফাঁকা। বিরাট বাড়িতে একমাত্র অতিথি আমি। সকাল বিকেল 2 বেলা আত্মার সংলাপ নিয়ে আচ্ছন্ন থাকতাম। রাত্রে যখন একা গেস্ট হাউসে শুতে যেতাম, সেই আচ্ছন্ন ভাবের ঘোর কাটত না। মনে হতো আমার চারপাশের ঘরেই ওরা বিনা আহ্বানেই এসে গেছেন। জানলার গরাদে গালে হাত দিয়ে দাঁড়িয়ে সমী, ভিতরের চেয়ারে এসে বসেছেন স্বয়ং কাদম্বরী দেবী। যেন কিছু বলতে চান মাধুরীলতা। আমার সারা গায়ে শিরশিরানি দেখা দিত। বিছানা থেকে হাত বাড়িয়ে সুইচ টিপে আলো জ্বেলে দিতাম, আর বাকি রাতটা কাটত অনিদ্রায়। কিন্তু সকালবেলা হতো সুখের একটা অনুভূতি। মনে হতো যাদের কখনো দেখিনি অথচ জানি নিবিড়ভাবে রবীন্দ্রনাথের লেখায় ও চিঠিপত্রে, তাদের সঙ্গ পেতাম প্রতি রাত্রে। হঠাৎ অলৌকিক হয়ে যাওয়া পূর্বপল্লী গেস্ট হাউসে আমার সেই ছোট্ট ঘরটিতে ইহলোক আর পরলোক কিছুদিনের জন্যে আমার কাছে একাকার হয়ে গিয়েছিল। বাবা, উনি যা যা বললেন গল্প শুনে আমার তো রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। এক্স্যাক্টলি। কি রণবীর, এরকম গল্প শুনে তোমার কি রণভঙ্গ হলো নাকি? না দাদা, আই এম রিয়েলি ইমপ্রেসড। চলো না শান্তিনিকেতনের কোপাই নদীর তীরে গিয়ে বসে মনটাকে হালকা করি। হ্যাঁ হ্যাঁ
চলো না জিদ্দা, চলো না প্লিজ। ওরে বাবা, বুঝতে পারছিস না, 3টে বেজে গেছে। অলরেডি আমার স্যার সমরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তা তোরা একটা কাজ কর না, তোরা জানা একটু শপিং করে নে। ভুবন, ঠিক আছে ঠিক আছে, চল 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 চল। ওকে যা। ওট ওট ওট। আরে সিধু, কোথায় গেলে? গাড়িতে এসো, আমি হেঁটে চলে যাচ্ছি, বুঝলি? আমি একটু দোকানে গিয়েছিলাম। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানি মন হাত বাড়িয়ে, ওরে কার পানি মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ঘরের বাহির করে পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে। আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবে না গুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। রবীন্দ্রনাথের ব্যাপার স্যাপার নিয়ে তো আমরা খুব একটা কিছু জানতাম না, এখন জেনে কিন্তু সত্যি খুব অদ্ভুত লাগছে। তার এত সৃষ্টি, সিরিয়াসলি মাথা ঘুরে যায় একদম। কি অসাধারণ জায়গাটা না? ঠিক বলেছিস, এমন জায়গায় এলে যে কেউ কবিতা লিখবে, তাই না? আচ্ছা, আমাদের পাঠ্যক্রমে রবীন্দ্রনাথ নেই কেন? থাকলে কিন্তু চাপটা অটোমেটিক আসবে, কি বল? ঠিক বলেছিস। আরে দূর দূর, আমাদের বাবাগুলো হয়েছে সেরকম। ওই দেখ, ওরা নিজেরাই কিছু জানে না তো আমাদের কি শেখাবে? এই দেখছিস, আবার বাবা তুললো, এবার অবশ্য ওন ফাদার। ওকে গাইস, জানিস আমাদের বাড়িতে রবীন্দ্র রচনা বলি আছে। ও আছে তো বটে, কিন্তু কোনোদিন পড়িস? অবশ্যই পড়ি। আচ্ছা, এন্টায়ার ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ, কিন্তু কটা ভলিউম বলতো? কটা বলতো, আন্দাজ কর। বলতো কটা? 4টে? 6টা।
না 15টা। 15টা? হ্যালো আমি তো জানতামই না। হ্যাঁ বলছি যে একটা রবীন্দ্র রচনা বলি আনাও না। কাকে বলছি? ও ইমিডিয়েটলি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্লিজ প্লিজ একটু অনি রাখো। আর কাকে? হ্যাঁ বাবাকে। কলকাতায় ফিরেই জিদ্দার সাথে আমরা পৌঁছে গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এক আমূল পরিবর্তন, এক আশ্চর্য সুন্দর অনুভূতি আজ সবার মধ্যে। সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অপরিচিত এই অনুভূতিটা। এ যেন খুব কাছের কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা। এই সেই ঠাকুরবাড়ি যেখানে থাকতেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই থাকতেন কবির বাবা মা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবী। থাকতেন নতুন বৌঠান কাদম্বরী দেবী। থাকতেন কবির আদরের ছোট বউ ছুটি, কন্যা মাধুরীলতা, সমী, রথি, বুলু, আরো কতকে। এখানেই আসতেন উমা দেবী। এখানে এই বাড়িতেও কিন্তু বসত পরলোক চর্চার আসর। বাড়ির তেতলার ঘরখানিতে আসতেন কবির আত্মীয় বন্ধুরা। এখানেই বিয়ের পর নতুন সাজে সেজেছিলেন মৃণালিনী দেবী, করেছিলেন কবির ঘরকন্যে। আবার জীবনের কাছারি থেকে শেষ ছুটি নেবার সময় স্বামীর সেবায় ধন্য হয়েছিলেন কবির আদরের সেই ছোট বউ ছুটি। এই সমস্ত বড় ঠাকুর দালানের অলিন্দে কড়ি বর্গায় আজও সেই সব মানুষের স্পর্শ অনুভব করা যায়, যেন কান পাতলে তাদের ফিসফিসানি শোনা যায়। দোতলার টানা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের যেন মনে হচ্ছিল বুঝি ঠাকুর পরিবারেরই আমরা একজন সদস্য। এই বুঝি কবি ঠাকুর এসে দাঁড়ালেন আমাদের সামনে, এই বুঝি ধরলেন একটা গান। তুমি করুণা মৃত সিন্ধু। কবির দৃষ্টিতে ইহলোক থেকে পরলোকের যাত্রা শিশুর মতো, স্তন থেকে স্তনান্তরে যাওয়া, এক ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করা, দুই ঘরের মাঝখানে মৃত্যুর দুয়ার। সুতরাং কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়? জীবনে ফুল ফোটা হলে মরণে যে ফল ফলে, তার কথাও বারবার উচ্চারিত হয়েছে কবিগুরুর কণ্ঠে। শান্তিনিকেতনের গ্রন্থের এক জায়গায় তিনি বলেছেন, জীবন হইতে মৃত্যুতে পদার্পণ, দিন হইতে রাত্রিতে সংক্রমণেরই অনুরূপ। ইহা বাহির হইতে অন্তরপুরে প্রবেশ, কর্মশালা হইতে মাতৃ করে আত্মসমর্পণ। সংশয় সন্তাপ শোকে ভরা এই ইহলোক। মাঝে মাঝে তার কাছে মনে হয়েছে যেন প্রবাস। তাই তিনি বলেছেন, এই পরবাসে রবে কে হায়। কেননা এই পৃথিবী দুদিন দিয়ে ঘেরা ঘর, মৃত্যুর পরেই মেলে চিরদিনের আবাস। তারপর আবার যদি ইচ্ছে করো আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে। তোদের ওই হাসি খুশি দিবানিশি দেখে মন কেমন করে আমারে কে দিবি ভাই, ওই আমারে কে দিবি ভাই। এই কি করছিস? আজকে একটু মাল খাবি? না। না কেন রে? আবার মাথা গরম? না রে, আসলে আমার বাড়িতে যে রবীন্দ্র রচনাবলী ছিল, হ্যাঁ, আমি জানতামই না। এই মানুষটার সম্বন্ধে যত পড়ছি তত অবাক হয়ে যাচ্ছি। এই একটা জন্মে ওই মানুষটাই এরকম হাজার হাজার রচনা কিভাবে যে লিখলো সত্যি ভাবা যায় না। জানিস,
15টা ভলিউম লিখেছে লোকটা। 15টা ভলিউম? 15খানা। তুই জাস্ট ভাব, এটা কি সম্ভব? আমার কি মনে হয় জানিস, এরকম লোক 1 লক্ষ বছরে একবারই জন্মায়। ঠিক বলেছিস, অসাধারণ। যত পড়ছি তত অবাক হয়ে যাচ্ছি। তাই দেখি তো। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখিরও গান। প্রভাত পাখির গান? না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ওই মানেটা বুঝলাম না। আরে মানে তো আমিও সব বুঝি না রে। আসলে কি জানিস, এই এত এত লেখা, তার এত বিস্তৃত অর্থ, তার নানা রকম অভিব্যক্তি, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট, এক একটার থেকে এক এক রকম। আচ্ছা, একটা লোক এত লেখা কিভাবে লিখতে পারে বলতো? উনি কি সবসময় সব লিখতেন? ধর কোথাও যেতে যেতে, বা শুয়ে শুয়ে, বা ধর স্নান করতে করতে, বা পটিও করতে করতে? হ্যাঁ, আসলে কি জানিস, ওই সময় না মানুষ মনে একটা সৃষ্টি হয়। মানে ধর যখন পটি করে, ওই সময় মানুষের ভেতর থেকে একটা বেগ আসে, তার একটা আবেগের খেলায় মানুষ। এই তোরা পটি করার ব্যাপারে কি এমন আলোচনা করছিস বলতো? আরে ওই রনি বলছিল নাকি মানুষে পটি করতে করতে নাকি গান আর কবিতা লেখে। হতে পারে বল? কি এই গান? রবীন্দ্রনাথ নিয়ে আমি না একটা চড় মারবো। অসভ্য ছেলে কোথাকার। দাঁড়া, আমি যদি জিদ্দাকে না বলেছি, ধর এটা, আমি এক্ষুনি আসছি। দাঁড়া, জিদ্দাকে তোদের নামে বলছি। সরি, বুঝতে পারলাম না। খাওয়ালি কেসটা? খাওয়ালি তো? শিট, শালা। হ্যাঁ, একটু ফ্রেমটা একটু দেখাও। হ্যাঁ, অমিতাভদার ফেসটা একদম ঠিক আছে। এটা জাস্ট পারফেক্ট অ্যাঙ্গেল আছে বল। তুই কি বুঝিস না বলতো? আরে এটাই তো ভালো লাগছে। হ্যাঁ, একদম একদম একদম। কিন্তু আমার কি মনে হয় জানিস, আলটিমেটলি কাজটা বোধহয় ভালোই দাঁড়াবে। হ্যাঁ, অসম দাঁড়াচ্ছে বল। একটু উজ্জ্বলদা, একটুখানি দেখো, ঠিক লাগছে তোমার? হ্যাঁ, এটাই রাখবো। রাইট রাইট রাইট, একদম ঠিক আছে। কি করছিস? কাজ। এই দীপ কোথায় রে? দীপ কলকাতায় নেই রে, ও বাইরে গেছে। এই জায়গাটা তুই এটা চেয়ার দে তো বসি। আচ্ছা, তোদের মতলবটা কি বলতো? কি চাই কি তোদের এখানে? আরে আমরাও তো দেখতে আসলাম না। হ্যাঁ, আয় না, বসে দেখ। কোনো দরকার নেই। তোরা মনে হয় ভুলে গেছিস, জিদ্দা তোদের এই এডিটিং রুমে আসতে বারণ করেছে। সো তোরা যেতে পারিস। তাই? আরে এই জায়গাটা বলছো? আচ্ছা তানিয়া, এটা কিন্তু তুই ঠিক করলি না। আচ্ছা, টেগোর কি তোর একা সম্পত্তি? হ্যাঁ, টেগোর তো ওর আর জিদ্দার বাবার সম্পত্তি। এটা এডিট রুম। চুপ কর, তোরা যা এখান থেকে। এই চল তো। স্টুপিড পাগল যত। বাদ দে, কাজটাকে কমপ্লিট কর। একটা ঘটনা এই যে এটা, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বলদা একটু জাস্ট একটু। জিদ্দা কিন্তু এসে দেখলে খুব খুশি হবে। একদম। সুকুমার রায়, আচ্ছা দেখি শটটা একবার। প্রিয়জনের ঘনিষ্ঠজনের একজন ছিলেন।
সুকুমার এই দিদি আমার না একটু বেরোতে হবে, বাবা এসএমএস করেছে। বাবা কবি ঠিক আছে অনুরোধ আছে, তুই যেতেই পারিস। আমি আসছি, হ্যাঁ তুই একটু কন্টিনিউ করে নে। মানিক মানে সত্যজিৎ রায়, ও যে বাবা এসএমএস করছে। ওকে উজ্জ্বলদা, আমি আছি আর তুমি। এটা মিলিয়ে দিয়েছি, এরপর এটার সাথে এটা। হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ রাইট, এই জায়গাটা তোমার একটু একটু হ্যাঁ ভালোই লাগবে, একটু কাটো। আচ্ছা একটু কোনো মানে হয়? বেকার বেকার কেসটা খেলাম। আচ্ছা তানিয়া নিজেকে কি ভাবে বলতো? বল। দীপের বান্ধবী বলেও আমাদের সঙ্গে এরকম ভাবে বিহেভ করবে? কখনোই করতে পারে না। এই তুই কাকে বলছিস? তোরই তো দিদি। Hey, this is ridiculous, huh? I mean, you guys are just ridiculous. I mean, this is very undemocratic. শোন না, আমরাও এই এডিটিংটা দেখতে যাবো। আরে আমরাও তো ওদের সঙ্গে ছিলাম নাকি? জোড়াসাঁকোতে ছিলাম, শান্তিনিকেতনে ছিলাম। Exactly. আমরা সবাই খেটেছি ওটার জন্য, অনেক খেটেছি। জানিস এই কয়েকদিনে আমি রবীন্দ্রনাথের লেখা তিনখানা কবিতা আমি নিজে মুখস্থ করেছি। তাই? আরে আমি দুটো গানও তুলেছি। Really? সিরিয়াসলি। আর এই কয়েকদিনে আমি এক গাদা ছবি রবীন্দ্রনাথের ডাউনলোড করেছি শুধুমাত্র এই প্রজেক্টটার জন্য। হেই, একটা কবিতা বল না শুনি। নে এবার বল। আমার মুড নেই এখন। এই তাহলে মিথ্যে বলছিস নিশ্চয়ই। আর কি, দেখ 15টা বই এমনি এমনি নিয়ে বসে আছে। দেখ একদম তাই তো। It's a fact. হ্যাঁ বল। ঠিক আছে বল, শুরু করছি। বল। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ওয়াও, দারুণ তো। ওয়ান্ডারফুল। বাট কবিতাটার মানে জানিস? না রে, ঠিক বুঝতে পারিনি। খালি মনে হয় যে এটা একটা উপলব্ধির কবিতা, একটা মানসিক উদয়ের কবিতা। আমার ভেতরের অন্য একটা আমি শুধু কবিতাটা বলে। আমি কেবল ঠোঁট নেড়ে যাই। এক্সেলেন্ট, আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো কবিতাটা। আমার কি মনে হচ্ছে জানিস, এখনো শান্তিনিকেতনে আছি। শালপিয়ালের বন, চারিদিকে মুক্ত হাওয়া, শুধুই হাওয়া। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া।
পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা আর কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। মাঝের লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝের লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। তাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। এই কোথায় যাচ্ছি আমরা? চাপ নিস না, চুপচাপ চলে আয়। এটা তো জিদ্দা স্টুডিও। ইয়েস এক্স্যাক্টলি, চল। ভাই কেস খাবো না তো? কেসটা কেন খাবো? হ্যাঁ কেসটা কেন খাবো? আমি কম্পিউটার জানি না নাকি? কম্পিউটার না? হ্যাঁ কম্পিউটার তো আমরা জানি। চল চল। আমাকে আগে যেতে দে। পারবি তো? পারবো। ভালোই তো লাগছে রে। দিব্যি হয়েছে। এই খারাপ হবে না তো?
দেখিস কিন্তু ঠিকঠাক করিস। তুই চাপ নিস না। এটাকেই ঠাকুর বাড়ি প্ল্যানিংটা কি ভালো লাগছে না? ঠিকঠাক আস্তে আস্তে করিস কিন্তু। উফ, অমিতাভ বাবুর ইন্টারভিউটা কি লাগছে। এই প্রিন্ট হবে তো? আমি আছি যখন কোনো চাপ নিবি না। আচ্ছা এই বাটনটা দেখ না একটু, ওই এস বাটনটা। হ্যাঁ এটাই তো লেটেস্ট দিয়েছে ভাই। এগুলো না চাতা হয়ে গেছে, চাতা হয়ে গেছে। কিন্তু কিন্তু দেখেছিস, আমি ছিলাম বলে আজকে তুই আমার সঙ্গে এখানে বসে ওদের সবাইকে বাদ দিয়ে। সেটা তো আমি মানছি ভাই। আরে ওই বাটনটা কেন? ওটা কি করছিস? ওখানে কিছু করিস না তুই কিবোর্ডে। তুই তো বলিস পারিস সব। চুপ কর না, আমি তো ঠিক কি প্রেস করছি। যা আবার চলেছে। আরে এগুলো একটু ছোটখাটো প্রবলেম, এগুলো একটু হয়, এতে চাপ নিতে। শিওর তো? ওই তো এন্টারটা টেপ হয়ে যাবে। এই বাবা, এটা কি হলো? আবার তো বন্ধ হলো। কি হলো এটা? দাঁড়া এস বাটনটা বারণ করলাম তোকে। ইচ্ছা সব উড়ে গেল। তুই তো বললি সব পারবি। কি করবি? লাইটটা যেমন কোনটা? লাইট নামাচ্ছি। আরে এত রাত্রে তোমরা কারা? আপনি কে? আরে আমি তো স্টুডিওর ম্যানেজার। দাঁড়াও তোমাদের যেন কোথায় দেখেছি। ও হ্যাঁ, ওই জিদ্দার ডকুমেন্টারিতে। তোমরা এত রাত্রে কি করছো? মানে ওই জিদ্দাকে খুঁজতে গেছিলাম আমরা। কিন্তু জিদ্দা বহরমপুর গেছে, তোমরা জানো না? হ্যাঁ জিদ্দা তো, হ্যাঁ জানি। জানো মানে? নাও এটা দিয়ে ফোন করে। ঠিক আছে নাও, করো আমার কোনো ঠিক আছে। আপনি আসুন। হ্যাঁ আমরা আসি। টাটা। যত সব উন্মাদের দল। তুই এখানে কি করছিস? জানিস না কি করছি? পুরো প্রজেক্ট উড়ে গেছে, জিদ্দা রেগে ফায়ার হয়ে আছে। কি করেছিস তোরা? পুলিশকেও খবর দিয়েছে। পুলিশ? এ বাবা শিট! এবার আমরা কি করব? শোন একটা কাজ কর, তোরা জাস্ট পালা এখান থেকে, আর কোনো উপায় নেই। হ্যাঁ যা হ্যাঁ তুই পালা। বারবার বলেছিলাম যে যাস না। চাপটা নিয়ে কি হলো? বেকার কেসটা খেলাম। পুরো ফাইল ডিলিট হয়ে গেছে। কতগুলো ফাইল। জিদ্দা বহরমপুর থেকে আসছে কাল।
কতটা এডিট করা ফাইল। অলরেডি পুলিশ ফাইল করেছে ওরা, জানি সেটা। আর ওই অজয় বাবু আমাদের দুজনকে দেখেছে কাল। হ্যাঁ দেখ, এবার পুলিশ এলো বলে আমাদের কাছে। কাঁদছিস? আরে বল, কি করব এখন আমরা? আরে কি করবো আমরা? তুই যা তো। ও তুই বাড়ি যা, আমি যাবো না এখন। ঠিক আছে, থাক তুই এখন। কি হলো রনি? তুমিও তো দেখছি অর্বাচীন। তুমি তো লড়াকু ছেলে, মরলে কেমন করে হবে বাছা? তোমাকে এমন কিছু করতে হবে যাতে তুমি প্রমাণ করতে পারো নিজেকে তুমি ওদের চেয়ে কোনো অংশে কম নও। তুমি ওদের চেয়ে কোনো অংশে কম নও। তুমি ওদের চেয়ে কোনো অংশে কম নও। তোরা না অদ্ভুত, আমি কিছু বুঝতেই পারি না। আরে এতে আমি কি করবো বল? সব তো রনির দোষ। হ্যাঁ, সব তো রনির দোষ। তুমি একদম 1 নম্বরের ধোয়া তুলসী পাতা। তোমার তো কোনো দোষই নেই। আচ্ছা যাই হোক, ব্যাপারটা কি করে হলো বলতো আমাকে? কিচ্ছু জানি না। দেখ, ও 5টা স্লিপিং পিল খেয়ে নিয়েছে। গড, কন্ডিশন খুব খারাপ ওর। তুমি ওদের চেয়ে কোনো অংশে কম নও। 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 কি যে হবে? জিদ্দা এখানে নেই, দীপও বাইরে। আচ্ছা যাই হোক, তোদের বাড়িটা কোথায় আমাকে বলতো? আমরা না কুচবিহারের ছেলে, আর মা বাবা সবাই ওখানেই থাকি।
এই খবরটা জানতে পারলে না ওর মা সুইসাইড করবে, আর ওর বাবা ওই হান্টার নিয়ে ওকে মারতে আসবে। এবার কি করি এবার? আরে চল চল চল, অ্যাম্বুলেন্স এসে গেছে। রনি, হ্যাঁ চল। রনি, 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 গেলটা কই? স্লিপিং পিলস। ও তো বিছানায় অজ্ঞান হয়ে পড়েছিল, আর হাতে স্লিপিং পিলে পাতা। কি 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 করব আমরা? শিট শিট। রনি, রনি, এই রনি, রনি, এই দেখছো একটা, চল না বাইরে দেখি। রনি, আমি এমন কিছু করে দেখাতে চাই যাতে প্রমাণ হয় যে আমি খারাপ ছেলে নই। এই ইনু যে বললো পুরো প্রজেক্টটা ডিলিট হয়ে গেছে। ব্যাকআপ ছিল, ব্যাকআপ কপি আছে আমার কাছে, ব্যাকআপ কপি আছে। ছিল। যাক। এই শোন অভি, রনি আজ আসবে বলেছিল না? দেখ রনি তো বললো আসছে, আর কি একটা সারপ্রাইজ আছে জানিস? সারপ্রাইজ? কি আর সারপ্রাইজ হতে পারে সেটা তো জানি না। আমি বলছিলাম, আরে ওই যে রনি, পাগল ছেলে একটা, সত্যি তুই? এই এটা কি রে? একটা ইন্টারভিউ করে নিয়ে এলাম। বস 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 বস, তুই এখানে এখানে। ইনি রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলির একজন। কার ইন্টারভিউ এটা? শর্মিলা ঠাকুর। শর্মিলা ঠাকুর? শর্মিলা ঠাকুর? সাবাস। কি করেছিস? আমার বাবার সাথে হচ্ছে জিদ্দার বন্ধু অরিজিৎদার চেনা ছিল, আমি জানতাম না আগে। অরিজিৎদাই আমাকে সব ব্যবস্থা করে দিলেন। ঠাকুর পরিবারের এই সুনামধন্য কন্যার সাক্ষাৎকারটা নিয়ে আমার মধ্যে যে কি অসাধারণ অনুভূতি হলো বলে বোঝাতে পারবো না। রবীন্দ্রনাথের কথা জিজ্ঞেস করতেই উনি বললেন, রবীন্দ্রনাথ তখনকার দিনে, এখনকার দিনেও বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ তো একটা মানে সত্যি আপনি ভাবুন, মানে রবীন্দ্রনাথ ছাড়া মানে একদিকে রবীন্দ্রনাথ অন্যদিকে সবাই, মানে এমন কি একটা জিনিস আছে যে তার সম্বন্ধে উনি লেখেননি বা ভাবেননি। যদি আমি আমার কোনো একটা ইমোশন বা কোনো একটা ফিলিং যদি আমি ব্যক্ত করতে চাই, আমি রবীন্দ্রনাথ ছাড়া উনি ভাবা যায় না। আর ওটা যেরকম ভাবে উনি ব্যক্ত করেছেন, মানে অনেক সময় হাসি ঠাট্টার মধ্যে দিয়ে, অনেক সময় খুবই ফিলোসফিক্যাল ব্যাপার দিয়ে, অনেক সময় একটা খুবই মানে যার ভাবনা যেটা বোঝা খুব শক্ত। রবীন্দ্রনাথের তো তুলনা হয় না। রবীন্দ্রনাথের পরলোক চর্চা সম্বন্ধে জানতে চাইলে তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিলেন যে সে বিষয়ে তেমন কিছুই জানেন না তিনি। আসলে সে বিষয়ে তার তেমন কোনো আগ্রহও নেই। খবরটা আমায় জিদ্দাকে দিতেই হবে। দাঁড়া এক সেকেন্ড, জিদ্দাকে ফোন করি। কুল কুল। শর্মিলা ঠাকুরের ইন্টারভিউ নিলি? হ্যালো হ্যালো জিদ্দা। হ্যাঁ রে বলছি। জানো রনি একটা দারুণ কাজ করেছে। তুমি শুনলে খুব খুশি হবে। বল না কি? রনি শর্মিলা ঠাকুরের ইন্টারভিউ নিয়েছে। হ্যাঁ কি বলছিস? রনি চিনতো নাকি? না না, ওর বাবার চেনা। হ্যাঁ 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 বাবার। and she has spoken about Tagore. আচ্ছা জিদ্দা, তুমি ভাবতে পারছো এটা আমাদের প্রজেক্টের জন্য কতখানি ভালো হলো? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। হ্যাঁ হ্যাঁ তুমি কথা বলো, আমি রনিকে ফোনটা দিচ্ছি। দাঁড়াও কথা বল, তুই কথা বল জিদ্দার সাথে। হ্যাঁ জিদ্দা। রনি, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করেছিস। তুমি কবে ফিরছো? এই ফিরে আসবো, তাড়াতাড়ি ফিরে আসবো। তা তুই চিনতিস নাকি? না গো, আসলে আমার বাবার চেনা ছিল। আর বাবা? আমারই বাবার চেনা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ডকুমেন্টারিটা এখন কমপ্লিট। ছবিটার কি নাম দেব সেটাই আমরা ভাবছি। আমি দেখেছি বুঝলি, বেশ ভালো লাগছে। হ্যাঁ রে। ইয়েস গাইস, ডকুমেন্টারি রেডি। ও রিয়েলি? আরে ডকুমেন্টারির নাম কি হবে সেটা এখনো ঠিক করিনি। ও আমি বলি? তুই বলবি? হ্যাঁ। তার মানে একটা অদ্ভুত কিছু নাম বলবে। ছাড়ো আমি বলছি। রবীন্দ্রনাথ ও প্ল্যানচেট। মাই গড, বকবাস নাম প্লিজ।
অ্যাবাউট রবীন্দ্রনাথের পরলোক চর্চা? ওটা তো অমিতাভ দার বইয়ের নামই। নতুন কিছু ভাব, নতুন নতুন। বিদেহীর খোঁজে? আরে ভেরি গুড, তুই বললি রণ, তুই বললি? হ্যাঁ বাবা বাবা সরি। অসম রনি, কুল। কুল? এখন আবার কুল কোথায় পাবো? কুল তো সরস্বতী পুজোর সময় পাওয়া যায়। আরে ওটা কুল নয়, জ্যাজি কুল কুল। জিদ্দা স্টুডিও থেকে আমি তানিয়া। আশা করি আপনাদের ছবিটা খুব 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 ভালো লাগবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।